জঙ্গলের ভেতরে ক্ষত বিক্ষত নগ্ন অবস্থায় অনুনয় ও মৃদু স্বরে ভাঙা ভাঙা কণ্ঠে একটি মেয়ে বলছে, তারই পাশে নগ্ন অবস্থায় ঘিরে থাকা কিছু নর পশুকে। ভাই, আমাকে ছেড়ে দেন আপনারা। আমি ছাড়া আমার ভাইয়ের আর কেউ নেই। এই পৃথিবী থেকে আমি চলে গেলে আমার ছোট ভাইটা অসহায় হয়ে যাবে। প্লিজ আমায় মারবেন না। আমার সর্বনাশ করেছেন করেছেন, আমি মুখ বন্ধ করে রাখবো, কাউকে কিচ্ছুটি বলবো না। দয়া করে আমাকে ছেড়ে দিন। আমাকে মারবেন না, আমাকে যেতে দিন। সেদিন হায়নার মতো দানবগুলো আমার দিকে তাকিয়ে অট্টহাসি দিয়ে বলল, হা হা হা, আমাগো কি তোর পাগল মনে হয়? ওই তুই কইলি আর তোরে সাইডা দিমু? তোর অনেক পাকনা গজাইছিল। আমাগো কথা যদি শুনতি আজকে, তাইলে তোর এই দশাও হইতো না, আর তুই এখন মরতিও না। তোর এখন সাইডা দেই আর তুমি গিয়ে গ্রামের লোকজনরে কইয়া দাও। আর কি, আগে মনে আসিল না তোর? এখন ভাইয়ের কথা শুনাস? যখন তোরে কইছিলাম আমার ঘরের বউ হওনের লাইগা, তখন তো খালি দেমাক দেখাইছিলি আর আমার গালে চড় মারছিলি। তুই আর তোর ওই মামাতো ভাই মনে পড়ে? এখন আর তোর কথার কোনো দাম নাই আমাগো কাছে। এখন তোর মরণ লাগবো। নিজেকে বড্ড অসহায় লাগছিল সেদিন। একদিকে শরীরে অসম্ভব যন্ত্রণা হচ্ছিল, উঠে যে দাঁড়াবো তার শক্তিটুকুও পাচ্ছিলাম না। অসুস্থ ভাইয়ের কথা মনে পড়তেই আকুতি মিনতি করে লোকগুলোকে বললাম, বিশ্বাস করেন ভাই, সত্যি বলছি, আমি কাউকে কিচ্ছুটি বলবো না। আমাকে যেতে দিন। উহুম, তা তো হয় না ময়না। ওই, সময় নষ্ট না কইরা চাকুটা বার কর, আর শাড়ির গলায় একটা পোজ দিয়া চল এখান থেকে। নয়তো কখন আবার কেডাই আইয়া পড়ে তার ঠিক নাই। নির্জন জনমানবহীন জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল অরণ্য। হঠাৎই কথোপকথনের আওয়াজ ভেসে আসতেই থমকে দাঁড়ায় সে। সদর হাসপাতালের ডাক্তার অরণ্য। বাড়িতে খুব কমই আসা হয় তার। আজ কি মনে করে যেন এই পথ দিয়ে আসতে গিয়ে মেরে থেমে যায় সেখানেই। চারিপাশে অন্ধকার নেমে আসছে। হঠাৎ অরণ্যর ঘন জঙ্গলের ভিতর থেকে কিছু লোকের কথোপকথনের আওয়াজ শুনতে পায়। অরণ্য কিছু একটা ভেবে থেমে যায় সেখানে। সে ভেবেই পাচ্ছে না এই সময়ে এই জঙ্গলে কারা হতে পারে। কিছুটা সাহস নিয়ে জঙ্গলের ভেতরে ঢুকতেই দেখতে পায় কয়েকটা ছেলে সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে খিলখিল করে হাসছে। আর ঠিক তাদের সামনেই একটা মেয়ে আকুতি মিনতি সহ কাপা কাপা দুর্বল হাতে হাত জোর করে কথাগুলো বলছিল সেই জালিমগুলোর কাছে। সেই সময় মেয়েটার করুণ দৃশ্য দেখে ভীষণ কষ্ট লাগছিল অরণ্যর। নিজের সম্ভব হারিয়েও নিজের কাছের মানুষের জন্য কি নিদারুণ বেঁচে থাকার আপ্রাণ প্রচেষ্টা। অরণ্যর বুঝতে বাকি রইল না এখানে কি হয়েছিল। ছেলেগুলোর দিকে তাকিয়ে দেখে একজনের হাতে চাকু আর বাকি সবাই হাত ঘষছিল। সম্ভবত মেয়েটাকে ওরা চেপে ধরবে আর অন্যজন ছুরি চালাবে। মেয়েটাকে রক্ষার্থে এগিয়ে যেতে গিয়েও থেমে যায় অরণ্য। সে চিন্তা করে দেখলো এতগুলো ছেলের সাথে একা সে কিছুতেই পেরে উঠতে পারবে না। তবুও মেয়েটাকে বাঁচানো দরকার। মনে মনে ভেবে নিল, আমি একজন ডাক্তার, সকলের প্রাণ বাঁচানোই আমার কাজ। তাই সাত পাঁচ আর কিছু না ভেবে এবং নিজের জীবনের কথা চিন্তা না করেই পাশেই পড়ে থাকা মোটা একটা শক্ত ডাল হাতে তুলে নিয়ে হুংকার দিয়ে ওঠে, এখানে কে রে তোরা? কি করছিস এখানে? আচমকা কারো হুংকারে ছেলেগুলো হকচকিয়ে পেছন ফিরে তাকানোর আগেই, আর কোনো কিছু বুঝে ওঠার আগেই অরণ্য হুট করেই ছেলেগুলোর উপরে আক্রমণ করে বসে। হঠাৎ এমন আক্রমণে ছেলেগুলো ভড়কে যায়, আর অরণ্য সেই সুযোগটায় কাজে লাগিয়ে বেধড়ক মারতে থাকে ওদের। ঝাপসা আলোয় ছেলেগুলো তাদের উপর হামলাকারীর চেহারা বুঝে ওঠার আগেই মারতে মারতে রক্তাক্ত করে ফেলে অরণ্য। হঠাৎ মেয়েটির দিকে তাকিয়ে দেখে মেয়েটি ধীরে ধীরে অচেতন হয়ে পড়েছে। আর এইদিকে ছেলেগুলো পালিয়ে যেতেই মেয়েটি জ্ঞান হারিয়ে ফেলে। মেয়েটিকে অনেক ডাকার পরেও মেয়েটি চোখ না খোলার দরুন নিজের গায়ের অ্যাপ্রন খুলে মেয়েটির সারা শরীর ঢেকে দিল অরণ্য। এই জঙ্গলে অচেতন মেয়েটিকে নিয়ে কি করবে বুঝে উঠতে পারছে না। একদিকে জঙ্গল থেকে সদর হাসপাতাল প্রায় 3 কিলোমিটার পথ, আর অন্যদিকে নিজের বাড়ি যেতে আরো 1.5 কিলোমিটার পথ। অনেক ভেবেচিন্তে অবশেষে অরণ্য সিদ্ধান্ত নিল মেয়েটিকে নিজের বাড়িতে নিয়ে যাওয়াই উত্তম হবে। কিন্তু সমস্যা হলো, তাকে তো পাজা কোলে করে 1.5 কিলো পথ হেঁটে নিয়ে যাওয়া তো সম্ভব হবে না, কারণ ওসব নাটক সিনেমাতেই সম্ভব।
বাস্তবে সম্ভব হবে বলে মনে হয় না তার কাছে। তাই উপায়ান্তর না পেয়ে মেয়েটিকে কোনো মতে টেনে হিঁচড়ে জঙ্গলের পাশের কাঁচা রাস্তার কাছে এনে একটা গাছের সাথে হেলান দিয়ে বসিয়ে অপেক্ষা করছে কোনো ভ্যান গাড়ির জন্য। অন্ধকারাচ্ছন্ন হয়ে এলে গ্রাম সাইডে সচরাচর সহজে কোনো যানবাহন পাওয়া যায় না। তবুও অরণ্য অধীর অপেক্ষায় বসে আছে, যদি পাওয়া যায় সেই আশায়। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর একটা ভ্যান গাড়ি চোখে পড়তেই অরণ্য হাঁক ছেড়ে ডাক দেয় তাদের নিকটে আসার জন্য। ভ্যান চালক হতবাক দৃষ্টিতে গাছের সাথে হেলান দিয়ে পড়ে থাকা রক্তাক্ত মেয়েটির দিকে একবার তো আর একবার অরণ্যর দিকে তাকিয়ে কৌতূহলী ভাবে প্রশ্ন করে, বাজান, এই মাইয়াটার কি হয়েছে? অরণ্য বলল, জঙ্গলে কিছু নরপশু এই মেয়েটার এই অবস্থা করেছে। আমি শুধু মেয়েটাকে বাঁচানোর চেষ্টা করছি। ভ্যান চালক আর কোনো প্রশ্ন না করে মেয়েটিকে দুজনেই ধরাধরি করে ভ্যানে উঠায়। মেয়েটির জ্ঞান ফিরতেই চোখ পিটপিট করে তাকিয়ে দেখে সে কারো বাড়িতে শুয়ে আছে। মুখ থেকে হালকা আওয়াজ বের করে বলল, পানি, পানি, আমাকে কেউ একটু পানি দেন প্লিজ। সারা রাত মেয়েটার সেবা করতে গিয়ে কখন যে ঘুমিয়ে পড়েছিল অরণ্য বলতেই পারবে না। অচানক মেয়েটির গলার স্বর শুনে হকচকিয়ে বলল, উত্তেজিত হবেন না, কিছু কি লাগবে আপনার? মেয়েটি বলল, পানি খাবো। অরণ্য মেয়েটিকে পানি পান করিয়ে যেই না পানির গ্লাসটা রাখতে যাবে অমনি মেয়েটি বলল, ধন্যবাদ আপনাকে আমাকে বাঁচানোর জন্য। আসলে আপনি আমাকে যদি না বাঁচাতেন তাহলে আমার ছোট ভাইয়ের যে কি হতো কে জানে। বলেই মেয়েটি হু হু করে কেঁদে উঠল। মেয়েটির কান্নার মাঝে অরণ্য বলল, আমাকে ক্ষমা করে দিবেন, আমি আপনার সম্ভ্রম বাঁচাতে পারিনি। আর একটু আগে আসলে হয়তো বাঁচাতে পারতাম। ওরা আমার আসার আগেই আপনার সবকিছু করে নিয়েছে। আই এম সরি। অরণ্যর এমন কথায় দীপা মাথাটা নিচু করে চোখের জল ফেলতে ফেলতে বলল, এতে আপনার কোনো দোষ নেই। ওরা আমার ইজ্জত না হয় লুটে নিয়েছে, তবে জানটা তো আর কেড়ে নিতে পারেনি। তার আগেই আপনি আমাকে বাঁচিয়ে নিলেন, তার জন্য সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। অরণ্য বলল, তা তো বুঝলাম। তা আপনার বাসা কোথায়? দীপা বলল, আমি পাশের গ্রামেই থাকি। অরণ্য বলল, ওরকম ভর সন্ধ্যায় জঙ্গলে কেমন করে এলেন? দীপা বলল, সব প্রশ্নের উত্তর আপনাকে একে একে দিব। তার আগে আমাকে কিছু খেতে দিবেন, আজ দুদিন ধরে কিচ্ছু খাইনি। দীপার এমন ধরনের কথায় অরণ্য হা করে দীপার মুখ পানে কিছুক্ষণ তাকিয়ে বলল, ও সরি সরি, এখনই দিচ্ছি। দীপা সামনে খাবার পাওয়া মাত্রই সামনে পিছনে না তাকিয়ে গপ গপ করে খাওয়া শুরু করে দিল। আর অরণ্য অবাক হয়ে তাকিয়ে থেকে সেই খাওয়া দেখছে। এমন সময় দীপা অরণ্যের দিকে তাকিয়ে বলল, সরি সরি, দেখেন না কেমন খাদকের মতো খেয়ে যাচ্ছি। আপনার কথা ভুলে গিয়েছি। জানেন, আজ প্রায় দুদিন ধরে পেটে কোনো দানা পানি যায়নি তো তাই। অরণ্য দীপার এমন ধারার কথা শুনে অবাকের উপর অবাক দৃষ্টিতে চেয়ে রইল। অরণ্যর এমন তাকিয়ে থাকা দেখে দীপা বলল, এভাবে চেয়ে আছেন কেন? আপনি কি খাবেন না? অরণ্য দীপার কথায় ধ্যান ভাঙে আর বলে, আমি খেয়েছি, আপনি খেয়ে নেন। দীপা বলল, তাহলে এভাবে চেয়ে আছেন কেন? অবাক হচ্ছি এই ভেবে কতটা ক্ষুধা লাগলে এমন করে খেতে পারে কেউ। দীপা অরণ্যর কথা শুনে লজ্জা পেয়ে খাওয়া বন্ধ করে হাতটা ধুয়ে ফেলে। তারপর বলে, আসলে আপনাকে কথাগুলো কিভাবে বলবো বুঝে উঠতে পারছি না। অরণ্য বলল, সব কথা পরে শুনবো, আগে খাওয়াটা তো শেষ করুন। খাবার যে রয়ে গেল। নিশ্চয় আমার কথায় লজ্জা পেয়ে খাওয়া শেষ না করে উঠে পড়েছেন, তাই না? দীপা বলল, আরে না না, তেমন কিছু না। আপনাকে আমার সব কথা বলবো। তার আগে একটা কথা বলবেন প্লিজ। অরণ্য বলল, কি? অনেকক্ষণ থেকে লক্ষ্য করছি আপনার বাবা মা ভাই বোন কোথাও কাউকেই তো দেখতে পাচ্ছি না বাসায়। তাহলে এই বাসায় কি কেউ থাকে না নাকি? অরণ্য বলল, আরে দেখবেন কি করে, তারা তো আমাকে একা করে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে। সঙ্গে সঙ্গে দীপা বলল, কি হয়েছিল? করোনা চলাকালীন সময় করোনায় আক্রান্ত হয়ে বাবা মা দুজনেই একই সাথে মারা যান। একটা ছোট বোন ছিল, তাকেও বিয়ে দিয়ে দিয়েছি গত বছর। এখন সে স্বামী সহ অস্ট্রেলিয়াতে থাকে। দীপা আবারও বলল, সরি। তাহলে এই মেয়েদের কাপড় পেলেন কোথায়? নিশ্চিত আপনার স্ত্রী আছে? অরণ্য একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ছিল। বোনকে বিয়ে দেওয়ার 6 মাস পর আর ফাল্গুনের 1 মাস আগে বিয়ে করেছিলাম।
তখন আমি ঢাকায় থাকতাম। পহেলা ফাল্গুন উপলক্ষে আমরা ঘুরতে বের হয়েছিলাম। সারাদিন একসাথে অনেক আনন্দ করে বিকেলে বাড়ি ফিরবো বলেই খানিকক্ষণ চুপ হয়ে যায় অরণ্য। এরপর আবার বলতে শুরু করে, মোহনা অনেক চঞ্চল প্রকৃতির মেয়ে ছিল। রাস্তার অপর প্রান্তে কিছু চিত্রশিল্পী ছবি আঁকছিল, দেখছিল দৌড়ে সেখানে যাওয়ার সময় মোহনার অ্যাক্সিডেন্ট হয়। আমি তখন ওর জন্য আইসক্রিম কিনছিলাম। হঠাৎ পাশ ফিরে ওকে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করলাম। দেখলাম কিছু লোক একসাথে জড়ো হয়ে দাঁড়িয়ে আছে। তাদের লক্ষ্য করে সেখানে যাই, গিয়ে দেখলাম মোহনার পুরো শরীর রক্তে রঞ্জিত হয়ে পড়ে আছে। তখনও শ্বাস চলছিল ওর, অথচ কিছু লোক তামাশা দেখছিল, ভিডিও করছিল। কিন্তু আমার মোহনাকে কেউ হাসপাতালে নেওয়ার চিন্তা করেনি। আমি দেখে কাছে গিয়ে ওকে হাসপাতালে নেওয়ার জন্য উদ্যত হলে মোহনা আমার হাত ধরে বলে, তোমার ছবি আঁকিয়ে নিতে চেয়েছিলাম, ঘরের দেয়ালে টানিয়ে রাখবো বলে। দেখো না, এখন আমি স্মৃতি হয়ে থাকবো সারা জীবন তোমার মনের মাঝে। রাখবে আমায় তোমার মনের মাঝে। তোমাকে অনেক ভালোবাসি। সারা জীবন মনে হয় তোমার সাথে আর পথ চলা হলো না। ক্ষমা করে দিও আমায়। এরপর আর কথা বলল না, নিশ্চুপ হয়ে গেল চিরকালের জন্য। আমাকে আর হাসপাতালে নেওয়ার সুযোগ দিল না। এরপর থেকে পুরোপুরি একা হয়ে গেছি। জানেন, মেয়েটা না খুব হাসতো, কারণেও হাসতো, অকারণেও হাসতো। ওর মৃত্যুর পর ওকে কিছুতেই ভুলতে পারছিলাম না। আর আমিও চির একা হয়ে গিয়েছিলাম। তাই ওর স্মৃতি হিসাবে ওর কাপড়গুলো রেখে দিয়েছি। মাঝে মাঝে ওর কাপড়ের সাথে কথা বলে একাকিত্ব দূর করি। দীপা বলল, তাহলে তো দেখছি আমার মতো আপনারও একই অবস্থা। অরণ্য বলল, তার মানে কি বলছেন আপনি? দীপা বলল, আমারও কেউ নেই, এক ছোট ভাই ছাড়া। মামাতো ভাইয়ের বিয়েতে এসেছিলাম আমরা সপরিবারে বেড়াতে। আমার তখন 12 বছর আর ভাইয়ের ছিল 5 বছর। মামাতো ভাইয়ের বিয়ের বরযাত্রীর গাড়ি করা হয় দুটো, একটা বড় বাস আর বরবধূর জন্য মাইক্রো বাস। বড় বাসে অন্য সব যাত্রীদের সাথে বাবা মা আর মামা মামিও উঠেছিল। আমিও আমার ছোট ভাইও উঠতে নিচ্ছিলাম। তখন আমার হাজান ভাইয়া, যার বিয়ে ছিল, মানে আমার মামাতো ভাই, তিনি বড় বাসে আমাকে উঠতে বাদ সাধলেন। উনি বললেন আমি যেন ওনার সাথেই যাই। আর আমার ছোট ভাই রিয়ন আমাকে ছাড়া কিচ্ছু বুঝতো না। ও জেদ ধরলো আমার সাথেই যাবে। তখন কি আর করার, ভাইয়ার কথা মতো আমি আর আমার ছোট ভাই রিয়ন বরের গাড়িতে উঠে পড়লাম। নতুন বউ নিয়ে বাড়ি ফেরার পথেই বাবা মা যেই গাড়িটায় ছিল, সেই গাড়িটায় বিপরীত মুখে গাড়ির সাথে সংঘর্ষ লেগে রাস্তার পাশে এক খাদে গাড়িটি পড়ে যায়। সেই গাড়ির ভিতরে যেই কয়জন যাত্রী ছিল, তার মধ্যে মাত্র 3জন যাত্রীকে কোনো মতে বাঁচানো সম্ভব হয়েছে। বাকি সবাই মারা গিয়েছিল। মৃত ব্যক্তিদের তালিকায় কথাটা বলেই দীপা হাত দিয়ে চোখ মুখ ঢেকে হু হু করে কেঁদে উঠলো। দীপাকে এইভাবে কাঁদতে দেখে অরণ্য এক গ্লাস পানি এগিয়ে দিয়ে বলে, সরি, খুবই দুঃখজনক ঘটনা। দীপা অরণ্যর হাত থেকে পানির গ্লাসটা হাতে নিয়ে এক ঢোকে পানি পান করে আবারও বলতে শুরু করলো, 3জন জীবিত যাত্রীদের মধ্যে আমার মা বাবা মামা মামি কেউই ছিল না। হাসি খুশি আনন্দে ভরা বিয়ে বাড়িটা হয়ে উঠলো মৃত্যুপুরী। আমাদের আর কেউ ছিল না, বিধায় ভাইয়া আমাদের দুই ভাই বোনকে তার কাছে রেখে দেন। কিন্তু আমাদের এখানে থেকে যাওয়াটা হয়তো বা ভাবির কাছে পছন্দ হলো না। তাদের বিয়ের প্রথম প্রথম কিছু বলেনি ঠিকই, কিন্তু প্রায় 6-7 মাস পেরোনোর পরই তার আসল রূপটা বের হয়। আমাদের ও বাড়ি থেকে বের করে দেওয়া নিয়ে মাঝে মাঝে ভাইয়ার সাথে অনেক ঝগড়া হতো। ভাইয়া ভাবিকে প্রায় সময়ই অনেক বোঝাতো, ওদের তো কেউ নেই, ওরা অনেক ছোট। আর তাছাড়া ফুপার তো ভাই বোনও কেউই ছিল না। তার বাবা মায়ের একমাত্র সন্তান ছিলেন। কোথায় যাবে ওরা, এসব বলে অনেক কথা বোঝাতো ভাবিকে। কিন্তু ভাবি তাও বুঝতো না। এরপর শুরু হলো ভাবির প্রতিনিয়ত শারীরিক ও মানসিক ভাবে আমাদের উপরে অত্যাচার। বাড়ির সব কাজ আমাকে দিয়েই করাতো। কোনো কারণে অসুস্থ থাকলেও মুখ বুজে সব কাজ করে নিতাম, নয়তো সেদিন কপালে আমাদের আর খাবার জুটতো না। নিজের জন্য নয়, ছোট ভাইটার জন্য হলেও সব মুখ বুজে সহ্য করে নিতাম। আমি লেখাপড়ায় খুব ভালো ছিলাম বলে ভাইয়ার সহযোগিতায় অনেক কষ্টের বিনিময়ে এইচএসসি পাশ করেছি। কারণ ভাবি সবসময় পড়াশোনায় বাধা প্রদান করতেন। যখনই বই নিয়ে বসতাম তখনই কোনো না কোনো কাজ আমার হাতে ধরিয়ে দিত। তারপরেও দমে ছিলাম না। রাতে ভাইয়া ভাবি যখন ঘুমিয়ে পড়তো, তখন রাত জেগে পড়তাম।
এমন করেই এইচএসসি পর্যন্ত পড়তে পেরেছি। এরপর বিশ্ববিদ্যালয়ে পড়ার আর সুযোগ হয়ে উঠল না। এর মধ্যেই ঘটে গেছে অনেক ঘটনা। একদিন ভাবির এক চাচাতো ভাই আমাদের বাড়িতে বেড়াতে এলেন। অত্যন্ত দুশ্চরিত্র লম্পট একটা লোক। বউ বাচ্চা থাকা সত্ত্বেও পর নারীর প্রতি লালসা একটু বেশি ছিল। ভদ্রতার মুখোশ পরে বসে থাকা একটা শয়তান লোক। 2-1 গ্রাম পরেই নাকি তার এক বন্ধু আছে, তার সাথে নাকি কি কাজ আছে, তাই কিছুদিন সে ওই বাড়িতেই থাকবে। মাঝে মাঝে আমার সাথে অসভ্যতামি করার চেষ্টা করত। এই নিয়ে ভাবিকে বেশ কয়েকবার বলেছিলাম এই বিষয়টা, কিন্তু ভাবি উল্টো আমার চরিত্রে কালিমা লেপন করে দিত। একদিন গোসল করে কাপড় নাড়তে যখন ছাদে উঠি, তখন কাউকেই দেখতে না পেয়ে আপন মনে কাপড় নাড়ছিলাম। আচমকাই কে যেন আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে। আমি হকচকিয়ে পেছন ঘুরে কষে একটা চড় বসিয়ে দেই সেই সামনে থাকা ব্যক্তিটিকে। আমাকে কুপ্রস্তাব দেয়। এর মধ্যে ভাইয়া সিগারেট খাওয়ার জন্য ছাদে ওঠে। আমাদের কথোপকথন শুনে ফেলে। ভাইয়া কাছে আসতেই লম্পটটা আমার সাথে যা যা করেছে আর যা বলেছে সব বলে দেই। ভাইয়া রাগে ক্রোধিত হয়ে ভাবি সেই লম্পট দুশ্চরিত্র ভাই রাকিবকে সমানে মারতে শুরু করে দেয়। হইচইয়ের শব্দ পেয়ে ভাবিও চলে আসে ছাদে। ভাবি তার ভাইয়ের পক্ষ নিয়ে কথা বলতে গেলে এক প্রকার তাদের মধ্যে ঝগড়াও বেঁধে যায়। সেদিন ভাইয়া এতটাই রেগে গেলেন যে ভাইয়া সিদ্ধান্ত নিয়ে নিলেন ওই লম্পট চরিত্রহীন রাকিবকে বাড়ি থেকে বের করে দেবে। ভাবি ভাইয়াকে বোঝাতে গিয়েও ব্যর্থ হয়। শেষে ভাবির কোনো কথাই না শুনে ভাইয়া ওই দিনই ভাবির ভাইকে বাড়ি থেকে বের করে দিল। বাড়ি থেকে বের হওয়ার সময় রাকিব কেমন যেন দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আমাকে বোঝাতে চেয়েছে যে সে আমাকে দেখে নেবে। ভাবি ওর আগে কটমট করতে করতে আমার দিকে তাকালো। এই ঘটনা ঘটার মাস দেড়েক পর ভাইয়া হঠাৎ অফিসের কাজে 5 দিনের জন্য ঢাকায় গেলেন। সেই সুযোগটায় ভাবি কাজে লাগিয়ে আমাদের 2 ভাই বোনকে ঘর থেকে বের করে দেয়। বাড়ি থেকে বের হয়ে এসে ভাবতে থাকলাম কোথায় যাব, কি করব, কিছুই ভেবে পাচ্ছিলাম না। আমাদের তো এই দুনিয়ায় কেউই ছিল না, তবুও মনে মনে সাহস জোগালাম। এই বলে যার কেউ নেই তার আল্লাহ আছে। হাঁটতে হাঁটতে পাশের গ্রামে চলে গেলাম। কিন্তু কাউকে যে বলবো আমাদের একটু ঠাঁই দেবেন এমন মানুষ নেই। সকাল থেকে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যায়, কিন্তু থাকার মতো কোনো ব্যবস্থাই করে উঠতে পারছিলাম না। ওদিকে ক্ষুধায় 2 ভাই বোনের অবস্থা ভীষণ খারাপ হয়ে যাচ্ছিল। ক্ষুধা আর হাঁটার কারণে যখন ভীষণ ক্লান্ত হয়ে পড়ি, তখন হঠাৎই চোখ পড়লো এক পরিত্যক্ত বাড়িতে। নির্জীব সেই পরিত্যক্ত বাড়িতে কোনো মতে রাতটা সেদিন সেখানেই পার করলাম। মনে মনে সিদ্ধান্ত নিলাম আমাদের থাকার জন্য এই ভাঙা চূড়া টিনের ঘরটাই যথেষ্ট। যেহেতু বাড়িটাতে কেউ থাকে না, যদি কোনোদিন বাড়ির মালিক চলে আসে তাহলে চলে যাব এখান থেকে। এই ভেবেই সেখানে থাকার চিন্তা ভাবনা করে নিলাম। থাকার ব্যবস্থা না হয় হলো, কিন্তু খাওয়ার ব্যবস্থা তখনও করতে পারিনি। সেই রাতটা 2 ভাই বোন না খেয়ে কাটালাম। এইভাবেই 2 দিন ধরে না খেয়েছিলাম আমরা 2 ভাই বোন। ছোট ভাইটার মুখের দিকে তাকাতেই পারছিলাম না। ভাইটা আমার না খেয়ে খেয়ে কেমন যেন নির্জীব হয়ে গেছে। এরপর ভাইটাকে রেখে কাজের সন্ধানে বের হলাম, কিন্তু কোথাও কোনো কাজ পাচ্ছিলাম না। কাজের সন্ধান করতে করতে ক্লান্ত হয়ে যখন পথের ধারে বসেই কাঁদছিলাম, তখন হঠাৎ বয়স্ক এক দাদি এসে আমাকে বলল, তুমি কাঁদতাছো কেন বইন? তখন আমি আমার সব কথা খুলে বললাম। আমার কথা শুনে দাদি বললেন, তোমারে একটা কামের কথা কইতে পারি, কিন্তু তুমি কি এটা করতে পারবা? একে তো শিক্ষিত, তার উপরে কম বয়সী মাইয়া তুমি। আমি চট করে বললাম, পারবো দাদি, পেটের দায়ে সব করা সম্ভব। আপনি বলেন কি কাজ করতে হবে? দাদি বললেন, পাশের গ্রামে হাজি সাহেবের চিনির কলে একজন কামের মানুষের দরকার। তুমি কি তাগো ওইখানে গিয়া কাম করতে পারবা? আমি হ্যাঁ গো, ওখানে কাম করি ভাবতেছিলাম, ছাইরা দিমু। শরীর আর কুলায় না, বয়স হয়েছে তো। বাড়ির লগে চিনির কল, ওই বাড়ির প্রত্যেক মানুষই খুব ভালা, খালি তার মেজো পোলাটা বাদে। আমি যেন আর কোনো চিন্তা করতে পারছিলাম না। পেটের ক্ষুধার জ্বালা এমন জ্বালা। আমি কাজ করার সম্মতি জানিয়ে হ্যাঁ বলে দিলাম। এরপরে সেই দাদি আমার হাতে তার হাতে থাকা খাবার দিয়ে বলল, এই বাড়ি থাইকা দিছিল আমারে খাওনের লাইগা। হ্যাঁ গো, বাড়িতে আজকে অনুষ্ঠান আসিল, আমি খাইয়া আইছি, আর বাকি যা খাওন বাঁচছিল হ্যাঁ দি আবার আমার লগে দিয়া দিছিল।
এই খাওনটি লইয়া যাও, তুমি আর তোমার ভাই মিল্লা খাইও, আর কাইল এইখানে আইও, আমি তোমারে লইয়া হেই বাড়ি লইয়া যামুনি। এরপরে দাদির কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলাম। পরের দিন যথা সময়ে এসে হাজির হলে দাদি আমাকে সেখানে নিয়ে যায়। যথারীতি আমার সেখানে কাজও হয়ে যায়। খুব কষ্ট হচ্ছিল সেখানে কাজ করতে, তবুও কাজটা আমি করছিলাম শুধুমাত্র পেটের দায়ে। প্রায় 15-20 দিন কাজ করার পর সেখানে এক মেয়ে কর্মীর সাথে আমার বেশ ভালো সুসম্পর্ক হয়। মেয়েটির নাম ছিল নূরজাহান। নূরজাহানকে মাঝে মাঝে দেখতাম একজন লোকের সাথে কথা বলতে। আর যেদিনই লোকটার সাথে কথা বলতো সেদিনই দেখতাম মেয়েটি কাঁদতো বা ভীষণ মন খারাপ করে থাকতো। আমার কাছে বিষয়টা তেমন ভালো লাগতো না। একদিন কৌতূহল দমিয়ে রাখতে না পেরে ওর কাছে জানতে চাইলাম কি হয়েছে। কিসের যেন একটা ভয় কাজ করতো ওর মধ্যে, তাই বলতে চাইতো না। অনেক জোরাজুরি করার পর মেয়েটি বলল, সেই চিনির কলের মালিকের মেজ ছেলের সাথে নাকি ওর প্রেমের সম্পর্ক প্রায় 6 মাস ধরে। আমি সরল ভাষায় বললাম, সম্পর্ক তো হতেই পারে, এটা তো কোনো ব্যাপার না, কিন্তু তুমি লোকটার সাথে দেখা হলে কাঁদো কেন? এরপর মেয়েটির মুখ থেকে যা শুনলাম তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কেন, কি এমন বলেছিল মেয়েটি? মেয়েটি বলেছিল মেয়েটি নাকি প্রেগনেন্ট। প্রায় সময় নূরজাহান চিনির কলের মালিকের মেজ ছেলে লিয়াকতকে বিয়ে করার জন্য বলে, কিন্তু লিয়াকত নাকি নূরজাহানের সাথে খারাপ আচরণ করে আর হুমকি দেয় কাউকে যেন কিছু না বলে। নূরজাহানও কাউকে কিচ্ছু বলে না, কেবল আমি বলতে বাধ্য করেছিলাম বলেই আমাকে বলতে হয়েছিল নূরজাহান। আমি সব শুনে যেন চুপ থাকতে পারলাম না। প্রথমে নূরজাহান যেতে রাজি না হলে ওকে জোর করে নিয়ে গেলাম কলের মালিকের কাছে। সেখানে গিয়ে তার মেজ ছেলের বিরুদ্ধে সব ঘটনা খুলে বললাম। সব কথা শুনে চিনির কলের মালিক উত্তেজিত হয়ে উচ্চ স্বরে তার মেজ ছেলেকে ডাক দিলেন। মালিকের ডাক শুনে ধর পড়িয়ে তার মেজ ছেলে হাজির হলেন, আর সাথে হাজির হলো মেজ ভাবির চাচাতো ভাই জামশেদ। মালিকের মেজ ছেলে লিয়াকত আর জামশেদ নাকি দুই বন্ধু। আমাকে সেখানে দেখে শয়তানি একটা হাসি দিল জামশেদ। এরপর মালিক রায় দিল 1 সপ্তাহ পর তার ছেলের সাথে নূরজাহানের বিয়ে। আমিও মালিকের রায় শুনে অনেক খুশি হলাম। মালিক আমার সাহসিকতা দেখে আমাকে তার পছন্দ হয়ে যায় ছোট ছেলের জন্য। সেই সময় তিনি ঘোষণা দিলেন 1 মাস পর তার ছোট ছেলের সাথে আমার বিয়ে। আমি আমার বিষয় মালিককে সব কথা খুলে বললাম। তারপরেও তিনি তার কথায় অটল। আর আমাকে এও বলল তার ছোট ছেলে নাকি শিক্ষিত এবং ভীষণ নম্র ভদ্র। আমিও আর না করলাম না, কারণ আমার বিয়ের পর আমার ভাই আমার সাথে থাকতে পারবে বলে। সব মিলিয়ে আমিও তার ছোট ছেলেকে বিয়ে করতে রাজি হয়ে গেলাম। নূরজাহানের বিয়ের 2 দিন আগে নূরজাহান আমাকে বলল লিয়াকত নাকি ওর সাথে দেখা করতে চায়। যদি দেখা না করে তাহলে সে এ বিয়ে করবে না, আর তোকেও আমার সাথে যেতে বলেছে। আমি নূরজাহানকে বললাম, আমাকে কেন যেতে বলেছে? নূরজাহান বলল তার ছোট ভাই নাকি তোকে দেখতে চেয়েছে। আমাদের দুজনকে আজ বিকেলে আম বাগানে দেখা করতে বলেছে। তারা 2 ভাই আমাদের সাথে দেখা করতে চায়। আমার কেন যেন যেতে মনটা সায় দিচ্ছিল না। এদিকে ছোট ভাইটার ভীষণ জ্বর। ছোট ভাইটার অসুস্থতার জন্য আগের দিন কাজেও যায়নি আর খাওয়াও হয়নি। কেবলই খাবার নিয়ে বসেছিলাম, অমনি নূরজাহানের জোরাজুরিতে না খেয়ে বেরিয়ে পড়লাম সেখানে যাওয়ার জন্য। সেখানে গিয়ে আমি আর নূরজাহান যেন অবাক হয়ে গেলাম। কেন, কি হয়েছিল? সেখানে মালিকের ছোট ছেলে ছিলই না। ছিল লিয়াকত, জামশেদ আর লিয়াকতের আরো 3-4 জন বখাটে বন্ধু। আমাদের দেখা মাত্রই চারপাশ থেকে ঘিরে ধরে অট্টহাসিতে হাসতে লাগলো। আমাকে বেঁধে আমারই চোখের সামনে নূরজাহানকে খুন করে, আর সেই বাগানে গাছের লতা পাতা দিয়ে ঢেকে রেখেছে নূরজাহানের লাশ। এরপর ওই শয়তানগুলো আমাকে ধর্ষণ করলো। দীপার সব কথা শুনে অরণ্য একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, চলেন আমার সাথে ওই শয়তানগুলোর বিরুদ্ধে ধর্ষণ ও মার্ডার কেসের মামলা করতে হবে। এরপর আমি আর অরণ্য থানায় গিয়ে ওই শয়তানগুলোর বিরুদ্ধে মামলা করে এলাম। প্রথমে পুলিশ কেসটা নিতে চাচ্ছিল না, বেশ গড়িমসি করছিল, কারণ লিয়াকতের এক বন্ধু ছিল এক এমপি ছেলে। বারবার বলার পরও যখন পুলিশ কেসটা নিচ্ছিল না, তখন অরণ্য গোপনে পুলিশের ভিডিও তৈরি করে। সেই ভয়ে পুলিশ কেসটা নেয়। এরপর পুলিশ সব ধরনের তদন্ত করার পর এই কেসের সব প্রমাণ মিলে যায়। 6 জন দোষীর মধ্যে একজন পালাতে গিয়ে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়,
আর বাকি 5 জনের ফাঁসির রায় কার্যকর করা হয়। 5 বছর পর আমাদের বিয়ের আর 4 বছর পূর্ণ হলো। সেদিন থানা থেকে আসার পর আমাকে নিয়ে অরণ্য আমার পরিত্যক্ত বাড়িতে আসে, আমাকে আর আমার ভাই রিয়নকে সহ তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। অরণ্য আমাকে বলল, আজ থেকে আপনারা 2 ভাই বোনই আমার এই বাড়িতে থাকবেন। কিছুদিন যাওয়ার পর গ্রামের লোকজন ভীষণ বাজে কথা বলতে শুরু করে দিল। অরণ্য আর আমি সবাইকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। আমাদের সম্পর্কের নাম দিল অবৈধ। আর অবৈধ সম্পর্কের জের ধরে সে কি লঙ্কা কাণ্ড করে দিল গ্রামবাসী। সালিশি পর্যন্ত ডাকা হয়েছে। অরণ্য উপায়ন্তর না পেয়ে এক প্রকার বাধ্য হয়ে বিয়ে করলো আমায়। অরণ্য ভেবেছিল আমি অরণ্যকে পছন্দ করি না, তাই সাহস করে কখনো বিয়ের প্রস্তাব দিতে পারেনি। নয়তো আরো আগেই বিয়ের প্রস্তাব দিত, কারণ অরণ্য আমাকে ধীরে ধীরে ভালোবেসে ফেলেছিল। আজ আমরা দুজনে সাংসারিক জীবনে খুবই সুখী। আমাদের ঘর আলো করে এক ছেলে এক মেয়ে জোড়া সন্তান হয়েছে। তাদের বয়স এখন 3 বছর। কিছুদিন আগে আমার মামাতো ভাই হাসান ও তার ওয়াইফ এসে আমার কাছে ক্ষমা চায়। তার ওয়াইফ নাকি কখনো মা হতে পারবে না। কথাটা শুনে অনেক দুঃখ লাগলো। ভাবি এখন মাঝে মাঝে এসে আমার বাচ্চাদের আদর করে যায়। এইভাবেই কষ্ট ফুরিয়ে প্রহর এলো।